গল্প তুমি এলে বসন্ত নামে, লেখিকা রিমঝিম বৃষ্টি, পার্ট 24। এখানে বসে আছেন যে, বাড়ি যাবেন না? ইদাত কথা বলল না, সামনে তাকিয়ে রইল এক ধ্যানে। তা দেখে পাশে ফারিসা বসলো। ইদাত সামনের দিকে তাকিয়ে বলল, ইদাত কোথায়? জাহিদের কাছে। সবাই ফিরবো তাই গাড়ি ঠিক করতে গেছে। ইদাত পাশ ফিরে শীতল চাহনি নিক্ষেপ করে ফারিসার দিকে আর শান্ত গলায় বলল, ফারিসা, আমার ছেলেকে একটা বারের জন্য তার বাবার ছবি দেখাওনি, তাকে জানিওনি তার বাবাকে? ফারিসা ইরাদের প্রশ্নে স্থির হলো, মাথায় হিজাব ঠিক করে সামনে তাকিয়ে বলল, আপনার ফেরার নিশ্চয়তা কি আদৌ ছিল? আমার কাছে বলুন। এক একটা, দুটা, গোটা 5টা বছর তাই হাল ছেড়েছিলাম একটা নিষ্পাপ বাচ্চাকে মিছে আশা দিতে। আমার গায়ে বেঁধেছিল ইদাত। যদি সে বলতো বাবা কোথায়, আমি কি বলতাম মারা গেছে না আমাদের ছেড়ে চলে গেছে? আপনি বলুন। তাই বলিনি আমি। ইদাত গা দুলিয়ে বলল, তাছাড়া বলতে মরেই গেছে, এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? ফারিসা, যখন আমারই সামনে আমার ছেলেকে কেউ জিজ্ঞাসা করে, তোমার বাবা এটা, তখন আমার ছেলে কি বলল না, এটা মিলাদ, আমার বাবা কোথায়? ফারিসা, আমি কিভাবে বোঝাবো তোমায় আমার কতটা আঘাত লাগলো? তখন তুমি কি বোঝো না? সময় দিন, আমারও বাচ্চার মানুষ ইদাত। সময় আর কত সময় চাও তুমি? এবার যে মরণ আশা দ্বিগুণ ভালো। ফারিসা ফারিসা ফ্যাল ফ্যাল তাকিয়ে রইল ইদাদের মুখে। মরণের কথা শুনে গম্ভীর কণ্ঠে বলল, এতটুকু হাঁপিয়ে গেছেন, মরণ চাচ্ছেন? আর আমার যে কত কষ্ট হয়েছিল কতগুলো বছর, তা বুঝতেও না পারি? আমি এতগুলো বছর নিজেকে ভেঙেছি আর নিজেই গড়েছি নিজেকে। তখন কিন্তু আপনার ছিলেন না। তাই আমার জীবনে, আমার সন্তানের জীবনে তার উপরে সর্বপ্রথম কোনো সিদ্ধান্ত নেওয়ার হুমকি এনে সেটা আপনি করার আগে এতটুকু বলেন। ফারিসা উঠে চলে যেতে বলল, দ্রুত আসুন, গাড়ি চলে এসেছে বোধহয়। ইদাত রাগ দমিয়ে কয়েক সেকেন্ড বসে থেকে দ্রুত উঠে চলে গেল। বিদায় বেলায় তুবা কান্না দেখে যেন গোটা বাড়ি কেঁদে উঠল। জামাল উদ্দিন মেয়ের কান্না দেখে চোখ বুজে রইল। পাশ থেকে তুবা ভাই শুধু তাকিয়ে দেখল। বয়সে ছোট হওয়ায় এসবে তার কোনো আবেগ কাজ করছিল না। তবে বোনের চলে যাওয়া দেখে মায়ের কাছে ঠাঁই হয়ে দাঁড়িয়ে রইল শুধু। ফারিসা আগেই ছেলেকে নিয়ে গাড়িতে বসেছে। ইয়াস মায়ের কোলে বসে বলল, আম্মু, কখন যাব? গালি যায় না কেন? ছেলেকে নিজের দিকে ঘুরিয়ে ফারিসা শান্ত গলায় বলল, যাবে বাবা। আচ্ছা ইদাত, তোমাকে কে হয়? ইয়াস মায়ের দিকে তাকিয়ে চট করে উত্তর দিল, মিলাদ হয়, ওটা তোমার বাবা হয়। যেমন দিয়ার বাবা আছে, ইদাদও তোমার তেমন বাবা। তুমি এখন থেকে ইদাদকে বাবা বলে ডাকবে, হ্যাঁ সোনা? ইয়াস মায়ের দিকে তাকিয়ে গোল গোল চোখ করে শুধালো, মিলাদ বাবা হয় আমাল? তোমার বাবা, কিন্তু আমার যে মিলাদ ভালো লাগে। ফারিসা ছেলের কপালে নিজের কপাল ঠেকিয়ে দু গাল টেনে বলল, কিন্তু বাবাকে কষ্ট পাচ্ছে, তুমি বাবাকে বাবা বলেই ডাকবে, বাবা ভীষণ খুশি হবে। দিয়ার বাবার মতো তোমাকেও প্রতিদিন আদর করবে। ইয়াস কথা বলল না, মায়ের দিকে তাকিয়ে রইল শুধু। তা দেখে সেও আর ছেলেকে জোর করলো না। একে একে সবাই দ্রুত গাড়িতে উঠে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। ফিরতে ফিরতে রাত বাজলো 10টা। এত রাতে জাহানারা জাহিদ আর ফারিসাদের বাড়ি যেতে দিল না। বাসায় রুমে সবাই
বসে আছে। জাহিদ রুমে চলে গেল। সে আগেও মাঝে মধ্যে জিসানদের বাড়ি এসে এসে থাকতো, তাই নিজের মতো চলে গেল, এদিকে আর ফিরেও তাকালো না। তুবা মাথা নিচু করে বসে আছে সোফার পাশেই ফারিসা, আর সাইডে ডিভানে বসে আছে ইদাত আর ইয়াস। জিসান মায়ের ডাকে মাকে রুমে গেছে। আম্মু, আসবো? ভিতরে এসো। জিসান ধীর পায়ে এগিয়ে গিয়ে মায়ের পাশে দাঁড়ালো। হাতে জাহানারা ছেলের মুখের দিকে তাকিয়ে বলল, কষ্ট হচ্ছে? জিসান মায়ের কথা যেন হেসেই উড়িয়ে দিল। কি যে বলো আম্মু, কষ্ট হবে কেন? বরং নিজেকে আজ আসলে যোগ্য মনে হচ্ছে যে একজনের রক্ষা করেছি। জাহানারা সোফায় বসে চশমাটা খুলে পাশে টেবিলে রেখে বলল, তা আমার ছেলে কেমন সেটা আমিও জানি জিসান। আমি জানি তোর তুবাকে মানতে কষ্ট হবে, কিন্তু ভাগ্য যেহেতু তোকে জুটে দিয়েছে, তাই অমত করিস না, ভেঙে পড়িস না, আর ভুল যা না তুই এখন বিবাহিত, সেই অবস্থায় আর দ্বিতীয় কোনো নারীর কথা মাথায় আনিস না। মায়ের কথায় জিসান এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে মায়ের হাঁটুর উপরে নিজের হাতখানা কাত করে রাখলো। আস্তে করে মায়ের পা জড়িয়ে উদাস সুরে বলল, আম্মু, সবকিছু ভোলা কি এত সহজ? ফারিসাকে কিভাবে ভুলবো আমি? সে যে আমার জীবনে আসা প্রথম নারী ছিল, কিন্তু দেখো ভাগ্য আমার সাথে কি নিষ্ঠুর খেলা খেলতে শুরু করেছে। থেকেই তাদের পাইনি আমি। জাহানারা প্রসঙ্গ পাল্টে কিছুটা ঠান্ডা স্বরে বলল, তোমার বাবা কিন্তু খুশি হয়েছে। একটা বাজারের জন্য জানতে চায় কি মেয়েকে শুধু বলেছে কি জানিস? বলছে আমার ছেলে সত্যি বিয়ে করে ফেলেছে। মায়ের কথায় জিসান হেসে উঠল, টলমল চোখে দ্রুত মুছে মাথা তুলে হেসে উঠল আর বলল, বাবা এসেছে কি? তা আর বলতে, অফিস থেকে ছুটি নিয়েছে সে 1 সপ্তাহে। সে নাকি তার ছেলে আর বৌমার সাথে দিন কাটাবে, তাই রওনা দিয়েছে। তবে আজ বোধহয় তোমাদের সাথে দেখা হবে না। তোর বাবা ফিরতে ফিরতে রাত 1টা 2টা বাজবে। আর তোরা বড় বোন এসেছে, আর নাইমা সকালে আসবে। জিসান উঠে দাঁড়ালো আর বলল, আচ্ছা আমি ফ্রেশ হয়ে গেলাম, তুমি নিচে যাও একটু। তারপর দুজনে বেরিয়ে গেল। তুবা, তুমি ভাইয়ের বউ হবে তা ভাবতেও পারিনি। যারার কথায় তুবা কেবল মাথা নিচু করে রইল। অতিরিক্ত কান্না ফেলে মাইগ্রো ব্যথায় যেন জটকে বসলো। পাশ থেকে ফারিসা কিছুটা বুঝতে পেরে বলল, যারা আপু, ওর বোধহয় মাইগ্রেন ব্যথা উঠেছে। বাড়িতে মেডিসিন নেই, থাকলে একটু দাও তো। যারা শোনা মাত্রই কাজের বুয়াকে ডেকে খাবার আর সাথে মেডিসিন আনতে বলল। জাহানারা বাহিরে এসে বলল, ফারিসা, তোমার ওপরের রুমে গিয়ে ঘুমাও, রুম পরিষ্কার করা আছে, আগে খেয়ে আসো, অনেক রাত হয়েছে তো। বোরখা পরে আসো কখন থেকে? না 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 আন্টি, এত রাতে আর কিছু খাবো না। ইদাত ডিভানে বসে ফোন স্ক্রল করছে। পাশ থেকে ইরশাদ হাঁসফাঁস করতে করতে বলল, মিলাদ, আমায় হাঙ্গুর পেয়েছে, হয়েছে কাম সারছে। এবার ইদাত চোখ তুলে সামনে তাকিয়ে দেখলো ফারিসা নেই, এখন শুধু জিসানের বড় বোন বসে আছে। ইদাত পাশ ফিরে ছেলেকে বলল, একটু চাপিয়ে রাখো, আম্মুকে ডাকছি। না হবে না, বলিয়ে যাবে। ইদাত কিছুটা গলা উঁচিয়ে ফারিসাকে ডাকলো পাশ থেকে। যারা ফোন স্ক্রল করতে করতে বলল, ফারিসা তুবার সাথে একটু রুমে গেছে, দোতলায় কোনো রুম ফাঁকা আছে? যারা ওপরের দিকে দেখিয়ে বলল, ডান সাইডে শেষ রুম। ইদাত ইয়াসকে কোলে নিয়ে দ্রুত হাঁটা শুরু করলো। উপরে যাওয়ার সময় উপরে রুমের দিকে যেতে পথেই ফারিসার সাথে ইদাতের দেখা হতেই ইদাত ফারিসাকে বলল, তোমার ছেলের হাগু পেয়েছে, ফারিসা নিয়ে যাও। ফারিসা তারা গলায় বলল, আমি একটু রুমে গিয়ে শুধু প্যান্ট
গেটটা খুলে দেই, ও একাই যেতে পারে, আমি নিচে থেকে এই যাব আর এই আসব বলেই ছুটে চলে গেল সিঁড়ি দিয়ে। ইদাত সম্ভবত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর চলে গেল রুমে। আর সিঁড়ির আড়াল থেকে ফারিসা ইদাদের অমন মুখখানা দেখে মুখ টিপে হেসে উঠল। ইদাত রুম থেকে গিয়ে ওয়াশরুমের দরজা খুলে বলল, যাও। ইয়াস নিজেই প্যান্ট খুলে ইদাদের হাতে প্যান্ট দিয়ে চলে গেল। ইদাত ইয়াসকে যেতে দেখে হাঁপ ছেড়ে বাঁচল, যেন বেডের উপরে বসতে গেলেই ফের ইয়াসের কণ্ঠ পেল, মিলাদ। ইদাত এগিয়ে এসে ফ্লোরে হাঁটু ভেঙে বসে বলল, কি হলো বাবা? মিলাদ ভিতরে। ওটা কি? আমি ওটাতে বসবো না, ভয় কলে। ইদাত বুঝতে পারল ছেলে কমোড চিনে না, কিন্তু এখন হবে কি? ফারিসা এই অবস্থায় বলল, এখন এলো না। ইদাত ছেলের দিকে তাকিয়ে বোকা হেসে বলল, বাবা ওটাতে আরো ভালো করে বসতে পারবে, চলো নিয়ে যাই। ইয়াস ইদাদের কাছে ছুটে এসে ইদাদের গলা চেপে ধরে বলল, না, যাব না। ইদাত ছেলেকে দু হাত চেপে ধরে বলল, হাগু পেয়েছে যে বলেছ তুমি, নেই হয়ে গেছে। ইদাদের ভুরু কুঁচকে গেল ছেলের কথায়। নেই হলো কিভাবে? এত তাড়াতাড়ি মিথ্যা বলছো না তো? ইয়াস খিলখিল করে হেসে বলল, আর বলবো জানি না, প্যান্ট ভরে করে দিব না তো আবার? ইদাদের কথায় ইয়াস আরো জোরে হেসে উঠল আর বলল, এত জোরে চাপে না আমার। ইদাত চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে ছেলের প্যান্টে পরিয়ে বাহিরে আসতে দেখে তে পেল বাম সাইডের রুমের সামনে দাঁড়িয়ে আছে জিসান। তা দেখে ইদাত ছেলেকে নিয়ে এগিয়ে গিয়ে বলল, কি রে, যা, বউ অপেক্ষা করছে তো। জিসান কারো গলা পেয়ে পিছনে ঘুরে ইদাতকে দেখে শক্ত চোখে তাকিয়ে বলল, বাড়িতে এসেছি, চুপচাপ নিজের রুমে যান প্লিজ, আজ লড়াই করার মুডে নেই। ইদাত ইয়াসকে নিয়ে সূক্ষ্ম হেসে পিছনে ফিরে যেতে যেতে বলল, ওট লস বেড। তাই বলেই বাঁকা হাসি দিয়ে চলে গেল নিজের রুমে। জিসান সেদিকে তাকিয়ে হাত দুটো মুঠি করে ফেললো, নিজেকে সামলে রুমে ঢুকে দরজা আটকে দিল। পিছনে ঘুরে তাকাতে তুবা আর বেডের উপরে চোখ বুলিয়ে বসে আছে। জিসান গম্ভীর চোখে তা একবার অপলক করে এগিয়ে গিয়ে বলল, বেডে সাইডে ডয়ারে দেখ, মেডিসিন আছে, খেয়ে নে। কারো কণ্ঠ পেয়েই তুবা হচকে উঠল। সবেমাত্র ঘুম এসেছিল তার চোখে। সামনে জিসানকে দেখে বেডের আরো কোণে সরে গিয়ে বলল, খেয়েছি মেডিসিন। তুবার কথা শুনে কাবার থেকে একটা গেঞ্জি আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল জিসান। আর কয়েক মিনিট বাদে বের হয়ে তুবা এক নজরে সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বেড থেকে নামতে নামতে বলল, তুই বেডে ঘুমা, আমি সোফায় ঘুমিয়ে পড়বো। জিসান এগিয়ে এসে ভুরু কুঁচকে তাকালো আর বলল, তোকে একবারও বলেছি আমি উঠতে? চুপ করে বেডে ঘুমা। তুবা জিসানের কথা শুনে সেখানেই দাঁড়িয়ে রইল। জিসান পাশ থেকে একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে রাখতেই তুবা নিচু গলায় বলল, বললাম তো আমি ঘুমাই, তুই গেলি কেন? জিসান সোফায় শুয়ে বলল, আমার এখানেই শুয়ে অভ্যাস আছে, তুই ঘুমিয়ে পড় দ্রুত। সকালে বাবা আসবে, আপু আসবে তোর সাথে দেখা করতে, তাই দ্রুত ঘুমিয়ে যা। খেয়েছিস তুই? জিসান উল্টা দিকে হয়ে থাকা তুবার বুঝলো না তার মুখের ভঙ্গি। জিসান সূক্ষ্ম হেসে শুধু বলল, হুম। তুবা আর কথা বাড়ালো না, জিসানের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। বেডের এক কোণে শুয়ে পড়ল লাইট বন্ধ করে। সারাদিনের ধকল সকল ক্লান্তি যেন এসে চোখের ভার জমালো। তোকে এত এত ধন্যবাদ।
কাজটা করে দেওয়ার জন্য। সিরিয়াসলি, মাথায় কিছু না? তুই চট্টগ্রামে আছিস আজ, এখন কি চাস তোর তাই বল। ফোনের ওপাশ থেকে তিয়ান হেসে উঠল আর বলল, যেই বইয়ের জন্য এত কাহিনী করলি, আগে হাত বাড়িয়ে বিরিয়ানি খেতে চাস একটু? নো ওয়েট, আমার বউয়ের হাতের জিনিস তোকে দিব, অন্য কিছু বল। ইরাদের কথায় তিয়ান দুঃখিত দুঃখিত ভাব নিয়ে বলল, থাক, তোকে কিছু দিতে হবে না। আমাকেও সন্দেহের তালিকায় রাখিস বোধহয়। ইরাদ সূক্ষ্ম হেসে বলল, আচ্ছা, বউকে নিয়ে আগে বাড়ি ফিরে যা, তারপরে তোকে ইনভাইট করব কি না ভেবে দেখব। বাবাও তোকে দেখতে চেয়েছিল অনেক আগে থেকেই, সেই সাথে দুটো কাজই হয়ে যাবে। তিয়ান ফিক করে হেসে উঠল। ওকে ওকে ওকে, ডান করো। আসার আওয়াজ পেয়েই ইদাত ফোনটা রেখে দিয়ে পকেটে রেখে দিল। ফারিসা এসে প্লেটটা ছোট টেবিলের উপরে রেখে দরজা আটকে দিল। তখন সে দেখলো ইদাত ইয়াসকে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ফারিসা ভিতরে আসতেই ইদাত ভিতরে এলো। বেডের ওপরে বসতে বসতে বলল, বোরকা আর কতক্ষণ পরে থাকবে, খোলো, খেয়ে নাও আগে। ইদাত এক নজর প্লেটের দিকে তাকিয়ে বলল, একজনের খাবার কেন, তোমারটা কই? আমার খিদে নেই, আপনি আর ইয়াস খেয়ে নিন এটা। ইদাত ইয়াসকে পাশে বসিয়ে দিয়ে হাত ধুয়ে প্লেটটা নিয়ে বেডের উপরে রাখলো। ইয়াস তো প্লেটে খাবার দেখে ব্যস্ত। ফারিসা আয়নার সামনে গিয়ে হিজাবের পিন খুলতে বসতে পড়েছে। পিছু থেকে ইদাত তার হাত টেনে ধরে বেডের কাছে নিয়ে বসায়। কি হলো, বললাম খান আপনারা। ইদাত প্লেটে ভাত মাখিয়ে ফারিসার মুখের সামনে ধরে বলল, এতক্ষণ না খেয়ে কিভাবে আছো? নাও খাও, হা করো, আপনার খাবার এটো হয়ে যাবে। ইদাদের ছেলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, উফ, কথাটা ভুলে বলে। ফারিসা একে প্লেটে খেয়ে শুয়েছে, ভালোবাসা আরো বাড়ে। এসব এটো আমি মানি না। আমার বউ বাচ্চার জন্য। ফারিসা স্থির দৃষ্টিতে তাকিয়ে হা করে ইদাদের খাইয়ে দিল। পাশ থেকে ইয়াস মুখ এগিয়ে বলল, মিলাদ, আমাকে দাও। ইদাত ফারিসাকে খাইয়ে দিল, সাথে নিজেও খেলো। খাওয়া শেষ করেই রুমে আটকে দিল। আজ একেই রুমে থাকবে হবে ভেবেই ইদাত সূক্ষ্ম হেসে উঠল। ফারিসা প্লেটটা টেবিলে রেখে নিচে ঘুরতেই পেল ইয়াস ঘুমিয়ে ঘোরে যেন একবারও ঢুলকে তার গিয়ে এগিয়ে আসতে ইদাত ইয়াসকে ধরে বলল, তুমি আগে বোরকা খোলো, ওকে আমি নিচ্ছি। ফারিসা এগিয়ে এসে ছেলেকে নিয়ে কোলে সাথে মিশিয়ে বলল, সমস্যা নেই, এখনই ঘুমিয়ে যাবে, আপনি বরং ফ্রেশ হয়ে আসুন। ইদাত ফারিসার দিকে তাকিয়ে ফ্রেশ হতে গেল। কয়েক সেকেন্ড বাদে বেরিয়ে দেখতে পেল ইয়াস ঘুমিয়ে গেছে। ইদাত গিয়ে ব্যালকনির কাছে দাঁড়িয়ে আছে। রুমের দিকে ঘুরে ফারিসা ছেলেকে ঘুম পাড়িয়ে আয়নার সামনে গিয়ে বোরকা খুলতে ইদাত যেন থ হয়ে রইল। কয়েক সেকেন্ডের জন্য স্থির হলো, তার দৃষ্টি শীতল চাহনি নিক্ষেপ করলো ফারিসার দিকে। ফারিসার পরনে তারই দেওয়া বিয়ের পরের দিন যেই প্রথম দেওয়া লাল শাড়িটা দেখে কতটা অবাক হলো, অতটা প্রাণ জুড়ায় যেন তার। ফারিসা বোরখা খুলে শাড়ির আঁচল টেনে ব্যালকনির দিকে পা বাড়াতে দেখে ইদাত চট করে পিছনে ঘুরে দাঁড়ালো। তার বুক যেন উঠানামা করছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। ফারিসা একদম ইদাতের পাশে গিয়ে দাঁড় হলো। আকাশের জ্বলজ্বল করা তারা আর চাঁদের দিকে তাকিয়ে বলল, ঘুমাবে না? রাত কত বাজে দেখছেন? দ্রুত আসুন। শাড়ি পরেছো তুমি? ফারিসা রেলিংয়ের উপরে হাত রেখে বলল, এটাই ছিল, ভাবলাম বিয়ে বাড়িতে
যায় পড়ে বলেই পিছনে ঘুরতে লাগলো। ইদাত ফারিসার হাতে ধরে নিজের বুকের কাছে টেনে নিল। ফারিসা হুড়মুড়িয়ে ভয়ে ইদাদের শার্ট আঁকড়ে ধরে ফেলল। বড় বড় চোখ করে মিলমিল গলায় বলল, পাগল হয়ে পড়েছ? জেনতাম যদি পড়ে। ছাড়ুন আমায়, শাড়িতে তোমায় বইয়ের মতো লাগছে ফারিসা। ফারিসা ক্ষীণ হেসে বলল, সেই বইয়ের মতো চেহারা আর নেই ইদাত। সময়ের অভাব, অযত্ন হয়ে উঠেছে এক পোড়া ক্ষয় হওয়া ফ্যাকাশে চেহারা। ইদাত ফারিসাকে আর একটু আষ্টপুষ্ট জড়িয়ে ধরে বলল, কিন্তু আমার কাছে তুমি সেই আগের ফারিসায় আছো। একটু জড়িয়ে ধরি তোমায়। ফারিসা চোখ দুটো স্থির হলো, পিটপিট করে চোখের পলক ফেলে বলল, এখন না, ছাড়ুন। ইয়াস ঘুমিয়েছে। ইদাত ছাড়ব না। তার চাহনি যেন আরো শীতল হয়ে এলো। ফারিসার কাছে ঝুঁকে এসে তার কপালে নিজের ঠোঁটে ছোঁয়ায় বেশ খানিকটা সময় নিয়ে তারপর সরে আসতেই দেখলো ফারিসার গাল বেয়ে জল পড়ছে। ফারিসা কান্না ভেজা চোখখানা নিজের ঠোঁটে দুটো আলতো করে ছুঁয়েতেই ফারিসার চোখ দুটো বন্ধ করে ফেলল। ফারিসা সরে এসে কাঁপা কাঁপা স্বরে বলল, আপনার অপেক্ষা হয়েছে আমি কত, আর আপনি আসলেন এত দেরিতে। আমার এতদিনের কষ্ট দূর করতে পারবেন আপনি? ইদাত ফারিসার নাক টানতে দেখে তার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলল, কষ্ট কি জিনিস তা আর এক চুলও তোমাদের বুঝতে দিব না ফারিসা। যদি তোমাকে আল্লাহ রক্ষা দিত তো আমি তোমার আগেই সব কষ্ট নেই করে দিতাম। আমার আদরের সেই ফারিসা আমি আবার দেখতে চাই যে আমার কাছে একটু বায়না করবে সেই আগের মতো, যে সময়ে অসময়ে আমার একটু যত্ন করবে ব্যস্ত। এতটুকুই চাই ফারিসা। ফারিসা ইদাদের বুকের মাঝেই মাথা রেখে চুপটি করে রইল, যেন তার চেয়ে শান্তি স্থান আর নেই। ইয়াস ফারিসাকে চুপ থাকতে দেখে মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, চলো ঘুমিয়ে পড়ো, সকাল হলেই ফিরতে হবে। ফারিসার মাথা তুলে আর তাকালো না ইদাদের দিকে। জোরে রুমে গিয়ে সোফার কাছে যেতে দেখে ইদাদ বেডের কাছে এসে বলল, বেরিয়ে শুয়ে পড়ো। মাঝে এত সুন্দর একটা বেডিং থাকলে তোমার আলাদা করে চিন্তা করতে হবে না। শুয়ে পড়ো তাড়াতাড়ি। ফারিসা ইদাদের কাছে নিঃশব্দে হেসে ইয়াসের পাশে শুয়ে পড়ল। কোনো কথা ছাড়াই তারা দেখলো ইয়াদ তৃপ্তি হেসে উঠল লাইট বন্ধ করে। ইয়াসের আরেক পাশে শুয়ে আছে, কাছে যেন এখন পরিপূর্ণ এক সংসার মনে হচ্ছে। ইয়াসের গায়ে হাত দিয়ে ফারিসা হাতে হাত পড়ল। ফারিসাও ইয়াসের গালে হাত রেখেছিল। ফারিসা ঠাস করে পেয়ে দিল ইদাদের হাতে আর বলল, একদম কাছে আসবে না, বিছানায় যথেষ্ট বড় জায়গা আছে, ঠিক করে শুয়ে যাবেন। ইদাত পাশ থেকে অন্ধকারের মাঝে ভদ্র ছেলের মতো বলল, ওকে, একদম আসবো না, পাশাপাশি প্রেমিস। ফারিসা আর কথা বলল না, চোখ বন্ধ করলো। সারাদিনের ব্যস্ততার কারণে কয়েক মিনিটের মাঝেই ঘুমিয়ে পড়ল। কিন্তু ইদাত ঘুমায়নি। সে ফারিসার ভারী নিঃশ্বাসের ফেলার আওয়াজ পেতেই বাঁকা হাসি দিল। ইয়াসকে আস্তে ধীরে সরিয়ে তার ওপাশে রাখলো, পরে যেন না যায় তাই সুন্দর করে কর্নারে কোলবালিশটা রেখে দিল। তারপরে আস্তে ধীরে ফারিসার কাছে এগিয়ে এসে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো আর বিড়বিড় করে বলল, আপাতত ইদাদের বোন ইন্তেকাল করেছে, তাই তার পাকাপাকি প্রেমিকের স্মৃতি হারিয়ে গেছে বলেই মুচকি হেসে ঘুমিয়ে গেল। চলবে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।